সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আলোচনায় অংশগ্রহণ করেন আমাদের দেশের বিদগ্ধ জনরা, যারা সংশ্লিষ্ট বিষয়ে চিন্তা করেন, পরামর্শ দেন এবং অনন্য ভূমিকা রাখেন। তেমনি দুজন ব্যক্তি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি, সাংবাদিক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক কবি মাহবুব হাসান, এবং আমাদের মাঝে রয়েছেন তারুণ্যদীপ্ত কবি, সম্পাদক, সংগঠক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তি কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় বিপ্লব পরবর্তী বাংলাদেশ, সংস্কার ও সম্ভাবনা। এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। কবি মাহবুব হাসান, শুরুতে আপনার কাছে আসছি। আমরা একটি সর্বাত্মক বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বিপ্লব বা গণ অভ্যুত্থান দুটোই বলছেন, সেটি আপনি কোনটা বলবেন সেটি আপনার কাছ থেকে জানবো। এবং বিপ্লব পরবর্তী সময়ে কোন বিষয়গুলো সংস্কার হওয়া জরুরি এই বিপ্লবকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলছি বটে বিপ্লব, কেউ কেউ বলছেন বিপ্লব, কেউ কেউ বলছেন গণ অভ্যুত্থান। দুটোই সত্য, আবার দুটোর ভিতরেই ঝামেলা আছে। যদি বিপ্লব বলেন তাহলে অবশ্যই বিপ্লবী সরকার এখানে গঠিত হতো। সেটি হয়নি। আমরা যখন সংবিধানের অধীনে শপথ নিয়েছি, এতে আমরা এটাকে অভ্যুত্থান পর্যন্তই নেব, এর বাইরে যাব না। এই অভ্যুত্থানের ভিতর দিয়ে একজন স্বৈরাচারী সরকার চলে গেছে, পতন হয়েছে, তার বর্বরতম হত্যাযজ্ঞের রক্তস্নাত এই সরকার, বা আমরা আজকে যে সমাজের বাস করছি, তারা ওই বেদনার্ত ইতিহাস, যেটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা বলে অনেকেই বর্ণনা করছেন, এবং আমি নিজেও সেটাকে মনে করি, অবশ্যই মনে করি। কারণ 1971 সনে আমরা যখন যুদ্ধ করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধে বিজয়ের পর আমাদের বিজয়কে কিন্তু আমরা বরণ করে নিতে পারিনি। তার আগেই আওয়ামী লীগ সেটাকে দখল করে নেয়। 72 সংবিধানের মধ্যে দিয়ে, 72 সংবিধানের আগেই তারা সেটা দখল করে নেয়, আওয়ামী লীগের সরকার হয়। অথচ হওয়া উচিত ছিল যে একটি রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের পর একটি বিপ্লবী সরকার, সবাইকে নিয়ে, অবশ্যই সবাইকে নিয়ে, কারণ যারা যুদ্ধ করেছে তাদের নিয়েই, তাদের নেতৃত্বেই। সেটি হয়নি। এই দুর্ভাগ্য আমাদের। তখন আমাদের যারা ভিন্ন মতাবলম্বী ছিলেন, তারা হয়তো চাপ দেননি, বা চাপ দিলেও সেটা ওই সময়ের আওয়ামী লীগ সরকার, যেহেতু তাদের নামে মুক্তিযুদ্ধটা সাধিত হয়েছিল, সেই জন্য হয়নি। এই 2024-এর যে অভ্যুত্থান, এটা বিপ্লবও হয়ে গেছে, কিন্তু তারপরে যখনই আমরা বিপ্লবী সরকার গঠনের কথা চিন্তা করেছি, কিন্তু তার আগেই আমাদের রাষ্ট্রপতির কাছে যারা নিলেন, শপথ নিলেন, নতুন সরকার করলেন, ফলে আমরা এক ধাপ কিন্তু পিছিয়ে এলাম। বিপ্লব থেকে আমরা গণ অভ্যুত্থানে আসলাম। ফলে এই যে আজকে যে সমস্যাগুলো দেখছেন, সেই সমস্যাগুলো কিন্তু তখন আবার জিয়ে মাথা উঠাচ্ছে, তাই না? তো আমাদের সংস্কারের যে প্রস্তাবটা, রাষ্ট্রযন্ত্র সংস্কারের যে প্রস্তাবটা, রাষ্ট্রযন্ত্র বলতে এখানে প্রশাসন বোঝাচ্ছে, বা গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে পাকাপোক্ত করার জন্য যে সংস্কার করার কথা বলা হচ্ছে, এই নিয়েও কিন্তু বিতর্ক আছে, যে এই অনির্বাচিত সরকার যারা বিপ্লবের ভিতর দিয়ে বা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ক্ষমতা এসছেন, তারা এটা কত দূর করতে পারবেন, তাই না? তো কোনো পক্ষ বলছেন যে না, নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকারের হাতে মূলত সংস্কার হলে সেটা দীর্ঘস্থায়িত্ব পাবে, কারণ সেটা
একটি সংসদের ভিতর থেকেই হবে। হুম, এটা একটা প্রচলিত ধ্যান এবং ধারণার বিষয় এবং সাংবিধানিক ধারণাই এটা। এটা কিন্তু আমাদের যে বিপ্লবোত্তর বা মানে অভ্যুত্থান উত্তরে যে চৈতন্য, যে জন আকাঙ্ক্ষা, মানুষের যে আশা, সেটাকে ধারণ করে না। এই সংবিধান সেটা করে না। এই জন্য সংবিধানকে সংস্কার করার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যেটা চাই সেটা হলো এই সংবিধান পুনর্লিখিত হোক জি, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং আমাদের চাহিদা, আমাদের বলতে আমি বোঝাচ্ছি জনগণের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সংবিধান রচিত হতে হবে, পুনর্লিখিত হতে হবে। হ্যাঁ, পুনর্লিখিত হতে হবে এবং সেটা গৃহীত হবে। হুম, কিন্তু এই যে আজকে হলো 30 তারিখ, জি, দেখেন আগামীকাল থেকে এই যে 6টা কমিশন গঠিত হয়েছে, মানে তারা কাজ শুরু করবেন। হুম, কিন্তু এক ব্যক্তি ছাড়া এদের এই ইয়েগুলোর, কমিশনগুলোর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। হুম, তার মানে কোনো কমিটি হয়নি, একজনের পক্ষে তো কোনো সংস্কার সম্ভব করা না। সম্ভব না। এটা একটা গ্রুপ অফ এক্সপার্টিস। এক্সপার্টিস দিয়ে করতে হবে। হুম, হুম, তো এই ধারণাটা সবারই আছে, যারা এটা করেছেন তাদেরও আছে। তারা নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছেন কারে কারে কোন মানে কমিটিতে কিভাবে নিতে হবে, কমিশন নেবেন, এবং তাদের মানে দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং তারা নৈতিকতা দিয়ে কিভাবে এটাকে সংস্কৃত করবেন, হুম, হুম। সেগুলোকে তারা আইন করবেন। 31শে ডিসেম্বরে আগে এটা সম্পন্ন করে হস্তান্তর করতে হবে সরকারের কাছে। এটা কি একটা ডেডলাইন দেওয়া আছে? ডেডলাইন দেওয়া আছে যে 3 মাসের মধ্যে করতে হবে। জি, তো এই 3 মাসের মধ্যে করতে হলে পারা অনেক বড় চাপ। জি, আমাদের জনপ্রশাসন যেমন করতে হবে, আমাদের নির্বাচন কমিশন সংস্কৃত করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা করতে হবে, আমাদের বিচার বিভাগকে সংস্কৃত করতে হবে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্বৈরাচারী যে এলিমেন্ট, তারা কিন্তু রয়ে গেছে। তাদের জন্য কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো না সহজেই। যেমন আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতা, এই যে এটাকে এই গত 2 মাস হয়ে গেল, অথচ আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণেই কিন্তু এই কমিটিগুলো এতদিন হতে পারেনি। আর যদি বিপ্লবী সরকার হতো তাহলে তারা 7 দিনের ভিতরে রাতারাতি করে ফেলতে পারত, রাতারাতিই তাদের হাতে নিতে পারত। কারণ আপনি সমাজের প্রচলিত বুদ্ধিজীবী বা বুদ্ধিবৃত্তিক লেজুরদের খুঁজে বেড়াতেন না, তাই না? তো আমরা লেজুর চাই না, কারণ লেজুররা সবসময় তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের যে যারা তাদের সঙ্গে আছে, তাদের চেতনা, হ্যাঁ, তাদের চেতনাকেই তারা লালন করে এবং সেইগুলোই উগরে দেবেন। আমরা চাই হলো মানে মানুষের ইন্টেলেকচুয়াল, জন আকাঙ্ক্ষার প্রতিফলন কারা করতে পারবে? অচিহ্নিত বুদ্ধিজীবী, যাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আছে, অথচ যেহেতু লেজুর বৃত্তি তাদের নেই, এইজন্য তারা নির্মোহভাবে এটা করতে পারে। যেহেতু লেজুর বৃত্তিক চৈতন্য তাদের নেই, ফলে আমরা তাদের চিনি না। জি, আমরা এই সংস্কারগুলো নিয়ে আরো কথা শুনবো। আমরা সমস্যাগুলো আরো একটু দেখি যে আমাদের বিপ্লব পরবর্তী সময়ে আমাদের যে সমস্যাগুলোর উদ্ভব ঘটেছে ইতিমধ্যেই, যে কথাগুলো আপনার কথার মধ্য দিয়ে এসছেন, আমরা কবি জাকির আবু জাফর আপনার কাছে আসবো। যে এই সংস্কারের প্রয়োজনীয়তা তো নিশ্চয়ই রয়েছে সব জায়গায়, যেহেতু দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং তাদের মতো করে গড়ে তুলেছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। তো এইখানে যে সংস্কার প্রক্রিয়াগুলো হাতে নেওয়া হয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে কি কি সমস্যা আপনি দেখছেন? সংস্কার করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে এখন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমি একটু শুরুর যেখানে আপনি শুরু করেছেন আর কি, বিপ্লব এবং গণ অভ্যুত্থান, এইটা আরেকটু আমি বলতে চাই। এখানে একটি গণ অভ্যুত্থান সাধারণত রেজিম চেঞ্জ হয়, সরকার বদল হয়, মানে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রান্সফার হয়।
কিন্তু বিপ্লব শুধু রেজিম চেঞ্জ না, বিপ্লব আদর্শের পরিবর্তন করে, খুলডলছে একেবারে করে ফেলে, বদলে ফেলে। এখানেও তাই হয়েছে, এখানে কিন্তু আদর্শের পতন হয়েছে। গত 15-16 বছর যে আদর্শে বাংলাদেশকে, ফ্যাসিবাদী আদর্শ, এক ব্যক্তির আদর্শ কিংবা একটি লুটতরাজের আদর্শ, আমি বলবো যে সমস্ত অধিকার বঞ্চিত করে একটি জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে, এমন একটি জায়গায় যেখানে সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে হয় গুম করো না হয় খুন করো, এর বাইরে কোনো কিছু নেই। এই অবস্থায় যেটি সংগঠিত হয়েছে, এখান থেকে আমরা এসেছি, এটি অবশ্যই একটি গণবিপ্লব। কিন্তু আমি এটাকে দুর্ভাগ্য বলবো এই কারণে যে আমরা গণবিপ্লবকে ধারণ করতে পারিনি। আমাদের সন্তানেরা, আমাদের জনতা, আমাদের জনপদ বিপ্লব করেছে, কিন্তু যারা বিপ্লবকে ধারণ করার কথা, প্রশাসনে যারা বসেছেন, তারা বিপ্লবকে ধারণ করতে পারেননি। আমি মনে করি প্রশাসনে বলতে কি নতুন সরকারে যারা, নতুন সরকারের কথা আমি মনে করি, আমার ব্যক্তিগত চিন্তা, আমি লোক প্রশাসনের একজন ছাত্র, লোক প্রশাসন পড়ে এসেছে, আমাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়েছে, কিংবা একজন আধুনিক যুগের একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলতে পারি আমাদের সরকারটি গঠন হওয়া দরকার ছিল শহীদ মিনারে। সেখান থেকে এই সরকার গঠন হবে। গণবিপ্লব যেখানে হয়েছে বা যেখানে লক্ষ লক্ষ মানুষ এক হয়েছে, সেখান থেকেই বাংলাদেশটাকে দেখা দরকার ছিল, এবং এখানে নানা অ্যাঙ্গেলের লোকেরা এই সরকারে থাকা উচিত ছিল, যারা, যেটা মাহবুব ভাই বললেন, যারা বুদ্ধিদীপ্ত কিন্তু যাদের বাহ্যিক পরিচয়ে কোনো লেজুর বৃত্তি নেই, এমন মানুষেরা। এটাকে আমি একটি উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হতে পারে যে এটি হবে একটি নদীর মতো। এই নদী যখন প্রবাহিত হয়, নদীর দুধারে যত ধরনের মানুষ আছে সবাই নদী থেকে উপকৃত হয়, যে যার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে পানি নেয়। ঠিক সরকার তেমনই হওয়া উচিত ছিল, যে এখানকার প্রত্যেকটি নাগরিক এর সুবিধা ভোগ করবে, প্রতিটি নাগরিক নিশ্চয়তা পাবে। 2 নম্বর কথা হলো, গণবিপ্লবের শত্রু যারা, যাদের বিরুদ্ধে গণবিপ্লব সাধিত হয়েছে, যারা আমাদের সন্তানদের, আমাদের নাগরিকদের খুন করেছে, নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, শিশু থেকে শুরু করে নারী পর্যন্ত কেউ রেহাই পায়নি, ঘরে রেহাই পায়নি, বাইরে রেহাই পায়নি, ছাদে রেহাই পায়নি। এইরকম যারা অপরাধী, তাদের বিচার আমাদের যে সরকার আছে তারা বলছে বিচার করছে, করবে বলছে, কিন্তু এটা এত ধীর লয়ে এবং এত স্মল স্কেলে এটা হওয়া উচিত না। ঘটনাটা তো তাজা, এটা তো আর বেশি ইনভেস্টিগেশনের দরকার নেই, এখানে তো জ্বলন্ত সাক্ষীগুলো এখনো শরীর থেকে রক্ত ঝরছে। এবং আজকের পৃথিবীতে সাক্ষী মানুষ দরকার নাই, আপনার মোবাইলটি যথেষ্ট, কারণ সে তো ছবিটা ধারণ করেছে। এরকম লক্ষ লক্ষ মোবাইলে ছবি আছে, আপনার খুব বেশি দূর ব্যাগ পেতে হবে না। তারপরে হলো, এখানে এত মানুষ সম্পৃক্ত হয়েছে, প্রতিটি মানুষ বলতে আমি বলছি যারা গুলি করেছে, খুন করেছে, যারা এই বিপ্লবের বিরুদ্ধে কাজ করেছে, তারা একটা শ্রেণী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে এমন একটি জায়গায় এক হয়েছে, একটা বিন্দুতে। এরা প্রত্যেকে সন্ত্রাসী, প্রত্যেকে খুনি অথবা খুনির সহকারী। তিনি হতে পারেন সাংবাদিক, হতে পারেন কবি, হতে পারেন ব্যবসায়ী, হতে পারেন শিক্ষক, যেই অঙ্গনেরই হন না কেন, রাজনীতিবিদ হন, সংসদ সদস্য হন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হন, তাদের পরিচয় একটা, তারা হয় খুনি না হলে খুনির দোসর, হয় ফেসিবাদী না হয় ফেসিবাদের দোসর। দুইজনই হলেন এখানে অপরাধী, সমান অপরাধী। এদের বিচার অবশ্যই দ্রুত গতিতে এবং সবার বিচার করতে হবে, যারা দায়ী। নির্দোষ কেউ একজনও বিচার হোক সেটা আমি চাই না, নির্দোষ কোনোভাবেই সমস্যায় পড়ুক আমি চাই না, কিন্তু দোষী যে একজনও যেন ছাড়া না পায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের চোখের সামনে কিন্তু এখন অনেকগুলো সমস্যা জিয়ে উঠছে, বেড়ে উঠছে। সেই সমস্যাগুলো জানতে যাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে আমি আসছি, যে এখন সংস্কারের জন্য যে 6টা কমিটি হয়েছে, কমিটি তো না, 6টা আহ্বায়ক ব্যক্তি নির্ধারণ করা হয়েছে, যেটা মাহবুব ভাই বলেছেন যে ইতিমধ্যে আবার একজনকে বাদও দেওয়া হয়েছে, বাদ দিয়ে আবার প্রতিস্থাপন করা হয়েছে। সেটা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, অ্যাজ ইউজুয়াল ব্যাপার।
এবং এই যে কিছুদিন আগে শিক্ষা কমিশন করলো, সেটাও আবার বাতিল করতে হয়েছে। বাতিল করতে হয়েছে। এগুলা হওয়ার কারণ হচ্ছে আমাদের উপদেষ্টাদের মধ্যে আমার ধারণা, বা যারা এটার সাথে সম্পৃক্ত, তারা হয়তো বা আমাদের বাংলাদেশের প্রচলিত যে ধারা, রাজনীতির, সমাজনীতির এবং প্রশাসনের যে ধারা, এখান থেকে তারা বের হতে পারেনি। আমি শুরুতেই বলেছি যে তারা বিপ্লবকে ধারণ করতে পারেনি, কারণ বিপ্লবী সরকার কোনোদিন প্রচলিত বিষয়কে ধারণ করবে না। আর বাংলাদেশের প্রচলিত বিষয় মানে হলো একটি কমিটি হবে, ওই কমিটি হওয়া মানে হলো ওই জিনিস বাদ। এটা এক্ষেত্রে একটা প্রশ্ন জাকির ভাই, যে আসলে এরা যে বিপ্লবী সরকার, এটা তারা মনে করে কিনা? আমি এটাই বলছি, তারা মনে করছেন না, তাদের কাজ সেটা প্রমাণ দিচ্ছে না। তারা যে বিপ্লবী সরকার এটি প্রমাণ দিচ্ছে না। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি বিপ্লবকে ধারণ করেন। আমার ওনার কথাবার্তায় উনি যে নতুন বাংলাদেশকে দেখতে চান এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেটি তিনি করেন। এবং এটি আল্লাহর হয়তো একটি মেহেরবানি যে এরকম একজন পার্সোনালিটি বাংলাদেশের এখন প্রধান, সরকার প্রধান, যাকে বিশ্ব গ্রহণ করেছে এবং যার কথা শোনার জন্য বিশ্ব কান পেতে থাকে। বিশ্বের বড় বড় নেতারা তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত, তারা তৃষ্ণার্ত। এবং তিনি যখন কথা বলেন, তারা প্রতিটি বাক্যকে তারা কোট করে, প্রতিটি বাক্যকে নোট করে। এরকম একজন ব্যক্তি, তিনি বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিতে চান, কিন্তু তার সঙ্গী সাথী যারা, তাদেরকে দেখে মনে হয় যে না, তারা এর ধারে কাছেও নেই। তারা আছেন, কেউ তার ব্যক্তিগত পরিচয়ের লোকদেরকে বসানোর কাজে আছেন, কেউ আছেন তিনি যে আদর্শ বা তিনি যে পথে চলতে চান সেই পথের পথিকদেরকে খুঁজে বেড়াচ্ছেন। তাকে দিয়ে মানে হোক বা না হোক তাকে বসানো হবে। আবার এই যে শিক্ষা কমিশন হলো, সেখানে কেন এমন ব্যক্তিরা থাকবে যাদেরকে প্রতিবাদ করতে হয়, যাদের নিয়ে আন্দোলন করতে হয়? আপনি কি বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বোঝার মতো জ্ঞান আপনার নেই? আপনি সেখানে বসেছেন, আপনি বাংলাদেশের জন আকাঙ্ক্ষা কেন বুঝবেন না? এই মাটির গন্ধ কেন আপনি শুকবেন না? এই জনপদের যে আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, তারা কিসের প্রতিধ্বনি করে, এই প্রতিধ্বনি আপনার কানে পৌঁছাবে না? তাহলে আপনি কেন বসছেন সেখানে? আপনার উচিত হলো চলে যাওয়া। সোজা হিসাব। বাংলাদেশকে আগের মতো, বাংলাদেশকে আগের হিসাবে, আগের অঙ্কে 2 2 4 মিলানোর কোনো সুযোগ আর নেই। যিনি মিলাতে যাবেন তার সমস্যা আছে। বাংলাদেশ বদলে গেছে, যেভাবেই হোক বাংলাদেশ আগের আর ফিরবে না। আমি এটি জোর গলায় বলতে চাই যে 53-54 বছর বাংলাদেশ পেছন দিকে ফিরেছিল। আমরা যাচ্ছি ভবিষ্যতের দিকে, আমাদের দৃষ্টি হলো পেছনের দিকে। আমরা 71 নিয়ে 52, আমাদের ইতিহাস শুরু হয়েছে 52 থেকে, এবং 71-এ এসে এটা 71ই আছে, আর কোনো ইতিহাস নেই। দুটো ইতিহাস আমাদের অবশ্যই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটোকে আমরা যদি ওখানেই দৃষ্টি দিয়ে রাখি, আমরা ভবিষ্যৎ নির্মাণ করব কখন? বিশ্বে আধুনিক চেতনা আমরা ধারণ করব, কিন্তু সেখানে পড়ে থাকার তো কোনো অবশ্যই না। সেই চেতনা ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেখানে বিশ্ব দেখছে 100 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, আর আমরা 50 বছর আগে পড়ে আছি। এটা তো হতে পারে না, পেছনে পড়ে আছি আমরা, এটা হতে পারে না। এখান থেকে বাংলাদেশকে বের হতেই হবে। 3 নাম্বার কথা আমি বলতে চাই, আমাদের যে প্রশাসনের যে অবস্থা আমরা দেখেছি এর মধ্যে, কিংবা এই অতীতকালে, আমাদের প্রশাসন হলো এটি একটি দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, অন্তরায়। একটি প্রকল্পকে যথার্থভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নেই, একটি কাজকে যথার্থভাবে করার সুযোগ এখানে নেই। একটি ফাইল মানে অকারণে চাপা দিয়ে রাখা হয়, অকারণে সেখানে বাধা দেওয়া হয়। এই যে অবস্থাটা এবং আমলাতান্ত্রিক যে জটিলতা, যেটা মাহবুব ভাই বলেছেন, এই জটিলতা থেকেও আধুনিক বিশ্বে এই আমলাতান্ত্রিকতা চলে না। এটি দিয়ে গেছেন ইংরেজরা, সেই কবে 47-এর আগে, সে 47-এর আগের আমলা এবং ভারত শাসন আইনে, এবং সেটা তারা তাদের প্রয়োজনে করেছে। হ্যাঁ, এই দেশের এই জাতির প্রয়োজনে তো করেনি তারা। অসম্ভব। আমরা কোথায় চলে গেছি? আমরা এখন
বিশ্বকে মোবাইলে দেখছি, হাতের মুঠোয় দেখছি। আমরা স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীকে এক জায়গায় করে দেখছি। গোটা বিশ্বকে একটি গ্রাম বলা হচ্ছে, যে বিশ্ব একটি গ্রাম এখন। সেখানে এসে আপনি 1935 সালের আইনে পড়ে থাকবেন, এটি তো হতে পারে না। আপনাকে এই কারণে নতুন করে এগুলো নির্মাণ করতে হবে, এবং এই নতুন নির্মাণ করতে গেলে আপনাকে সেরকম মানুষ, সেরকম ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। হয়তো আগে বারবারই এটা বলতে হবে যে খুব পরিচিত লোক হতে হবে, খুব দরকার নেই। আবার একাডেমিশিয়াল যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন এমন ব্যক্তিকে লাগবে, যে যারা যেন আকাঙ্ক্ষাকে যারা অনুবাদ করতে পারে, পড়ে এটার রিফ্লেক্ট করতে হবে। জনগণের চোখের ভাষাকে যারা পাঠ করতে পারে, জনগণের নিঃশ্বাসকে যারা পাঠ করতে পারে, তাদেরকে এখানে দরকার। যারা বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে বিদেশি রাষ্ট্রে কি মাইন্ড করবে, কি মন্তব্য করবে, আর কি মন খারাপ করবে, এই নিয়ে যারা ভাবে তাদের কি হবে আর না হবে, এই বিশ্লেষণ যারা করবে, এই দিয়ে বাংলাদেশের সংস্কার হবে না, এটা আমাদের পরিষ্কার কথা। তাহলে আমরা খুব সুন্দরভাবে আপনি বলেছেন আমাদের যে সমস্যাগুলো এই বিপ্লবের পরবর্তী সময়ে, সেগুলো আরও একটু স্পেসিফাই যদি মাহবুব ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, সেটি হলো যে আমাদের যে বিপ্লব পরবর্তী বিভিন্ন স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এমন ব্যক্তিত্বদেরকে বসানো হয়েছে যে ব্যক্তিরা ফ্যাসিবাদকে পরিপূর্ণভাবে ধারণ করেছিল, এবং 5 আগস্টের বিপ্লবের পরেও তারা নানানভাবে দুঃখ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। ওই আগের ফ্যাসিবাদের যন্ত্রণায় তারা কাতর ছিল। এই ধরনের ব্যক্তিদেরকেও বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করা হয়েছে। এই ধরনের এলিমেন্ট বজায় রেখে এই বিপ্লব কতটুকু সাকসেস হবে, বা এটি কি একটা প্রতি বিপ্লবের একটা পরিবেশ তৈরি করবে কিনা? আমার ধারণা সেটাই, যে প্রতি বিপ্লবের বীজগুলো কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, অঙ্কুরোদ্গম হয়ে সেগুলো আস্তে আস্তে মাথা তুলছে। আচ্ছা, কেন আপনার এই ধারণাটা আমরা কোত্থেকে পেলাম? আমাদের যে সাংস্কৃতিক যে শিক্ষা, আমাদের যে প্রশাসন, এটি হলো একটা ব্যাকডেটেড পচা প্রশাসন। যে প্রশাসনের ভিতরে যেটা জাকির আবু জাফরও বলেছেন, যে এর বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারে না, ইনোভেটিভলি কোনো নতুন চিন্তা তাদের ভিতরে নাই। তারা ওই প্রশাসনিক দৃষ্টিভঙ্গিকেই লালন করেন, এবং ওর বাইরে কিছু করতে পারবে এটা তাদের মধ্যে নাই। যার জন্যে আমরা বিপ্লব করা সত্ত্বেও আমাদের যে কি বলে রাষ্ট্রপতির কাছে নিতে হয়েছে, ওথ নিতে হচ্ছে। এখন কমিটি করা হচ্ছে, কমিশন করা হচ্ছে, এবং মানে সমাজের যারা চিহ্নিত, যারা কি বলে প্রজ্ঞাবান বা জ্ঞানী বা বুদ্ধিজীবী, তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। আমি চাই যে চিহ্নিত লোকদের নয়, অচিহ্নিত প্রজ্ঞাবান এবং জ্ঞানীদের, যারা মাস পিপুলের সঙ্গে বসবাস করে, মানুষের মনের ভাষা স্টাডি করতে পারে, হ্যাঁ, মানুষের সঙ্গে বসবাস করে, তারা কিন্তু অবদান রাখতে পারে। আজকে আমাদের এইসব কমিটিতে অথবা এইসব কমিশনে যদি সেই সব লোককে জড়ো করা হয়, তারা যে ভাষায় কথা বলবে, যে ভাষা, যে চিন্তাটা তারা দেবে, সেটা কিন্তু আমাদের নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য সবচেয়ে জরুরি, উপকারী হবে। আমি আরেকটা কিছু বলতে চাই, কারণ হলো যে আমি কিছুটা হতাশ যে এই কমিশনগুলোর সদস্যকে এখনও নেওয়া হয় নাই। তাহলে সংস্কার যেটা করবেন সেগুলা কবে শেষ করবেন? এক প্রধান সমস্যা, মানে সংস্কার কোনটাকে ধরবেন? সংবিধান, নাকি শিক্ষা, নাকি জনপ্রশাসন, নাকি সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন? আমাদের রাজনৈতিক দলগুলো চাচ্ছে অতি দ্রুত যাতে একটা নির্বাচন দেওয়া হয়, এবং রাজনৈতিক সরকার এসে যে সংস্কারগুলো করা হবে তার আলোকেই আরও বৃহত্তর সমস্ত কিছু সম্পৃক্ত করবেন। আমি মনে করি যে নির্বাচন কমিশন সবার আগে সংস্কৃত হওয়া দরকার। এই নির্বাচন কমিশনের সেক্রেটারিয়েট
কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত হুম, গড়ে ওঠা উচিত। সরকারের যে লোকবল নিয়ে ওই সেক্রেটারিয়েট ভরে দিলে চলবে না, জি, কারণ তারা সরকারের বসংবোধ হুম, থাকে, কারণ তারা ওইখানে ফিরে আসে এবং মনে করে যে আমাদের চাকরি তো মূলত সরকারের হয়ে, অর্থাৎ সরকার যা চান তাই তারা করেন। হুম, হুম, এটা হওয়া যাবে না। যেমন পুলিশ কেন হয়, 1861 সালে যখন পুলিশটা গঠন হয়, তখন এদেরকে বলা হয়েছিল যে তোমরা হলো আমাদের রক্ষা করার জন্য, Right. কারণ নেটিভরা হলো খারাপ লোক, হুম। এরা ভালো লোক না, এরা হলো আমাদের মানে শত্রু। স্বজাতিরাই ভালো না। হ্যাঁ, হুম, এই নেটিভদেরকে শাসন রাখতে হবে, অর্থাৎ তোমরা আমাদের রক্ষা করবে আর ওদেরকে মারবে, হুম, ওদেরকে সাইজ করবে। হুম, আজকের পুলিশ কিন্তু সেম, একই। হাসিনা দিয়েছে, কি বলে, অর্ডার দিয়েছে আর গুলি চালিয়ে হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, সাধারণ হাজার ছেলে মেয়েকে মেরে ফেলেছে এবং প্রায় 13-14 হাজার লোক আহত, হুম, যারা এখন কাতরাচ্ছে। হুম, এর মতো নির্মম মানে কাজ পুলিশ কেন করবে? পুলিশ জনগণের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে রক্ষার জন্য, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, তারা হলো সেবক। না, সেই সিস্টেমটা তো এরা জারি রেখেছে, সেই সিস্টেমটা তো আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হবে। আমি সেইটার জন্যই এই কথাগুলো বললাম, হুম, যে এই পুলিশকে ব্যবহার করার, লাঠিয়াল হিসেবে ব্যবহার করার, তাকে রক্ষার জন্য ব্যবহার করার যে নৈতিকতাহীন দৃষ্টিভঙ্গি, এটাকে বাদ দিতে হবে। জি, যাতে প্রশাসনিকভাবে বাদ দেওয়া যায়, তার জন্য ওইটা আমাদের সংবিধানে এমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে যাতে কোনো সরকার, কোনো রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার এই পুলিশকে জনগণের বিরুদ্ধে খেপিয়ে দিতে না পারে, তাদেরকে গুলি করে হত্যা করার মতো ঘটনা ঘটাতে না পারে। কিন্তু আমরা একটা জিনিস দেখে এসেছি, আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটি প্রশ্ন রেখে যাই জাকির আবু জাফর আপনার প্রতি, যে মাহবুব ভাই যে কথাটি বলেছেন, যে এই যে প্রচলিত যে সেই ব্রিটিশের যেটা আপনি বলেছেন, যে নিয়ম কানুনগুলো যেগুলো তাদের রক্ষা করার জন্য তারা করেছিল, এই পরবর্তী সরকারগুলো ওই একই নিয়মই জারি রেখেছে তাদের নিজেদের রক্ষা করার ওই জন্য, টানেলে জনগণের বিরুদ্ধে এটি করেছে। এবং জন আকাঙ্ক্ষা বা জনগণ সবসময় একটা ভালোর জন্য আকাঙ্ক্ষা করেছে, কিন্তু তারা প্রতারিত হয়েছে। ওই সিস্টেম, এই সিস্টেমটা মানে আমরা কিভাবে ভাঙতে পারি, এবং এই ভাঙার জন্য এই যে বর্তমান যে পরিষদ রয়েছে, উপদেষ্টা পরিষদ, তারা যথেষ্ট বা যথার্থ কিনা, আমি দুদিক থেকেই বললাম, যথেষ্ট এবং যথার্থ কিনা, এবং তারা আলটিমেটলি এটা করতে পারবে কিনা, এই বিষয়টি পরে জানতে চাইবো। তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক। এই অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম সমসাময়িক অনুষ্ঠান, এবং আজ আমরা আলোচনা করছিলাম বিপ্লব পরবর্তী বাংলাদেশ সংস্কার ও সম্ভাবনা। সংস্কার নিয়ে বিভিন্ন কমিটি করা হয়েছে, কাজ করছেন, কিন্তু আলটিমেটলি এই কমিটিগুলো বা এই সরকার বিপ্লবকে যথাযথভাবে ধারণ করতে পারছে কিনা, এই প্রশ্নটি জনমনে দেখা দিয়েছে এবং অনেকে এটি আলোচনা করছেন। এবং আমি বিরতির আগে জাকির আবু জাফর আপনার প্রতি একটি প্রশ্ন রেখেছিলাম, যে এই সরকার যে গতিতে এগোচ্ছেন, এইভাবে যদি ওনারা চলতে থাকেন, তাহলে আলটিমেটলি বিপ্লবকে ধারণ করে জন আকাঙ্ক্ষা তারা পরিপূর্ণ করতে পারবেন কিনা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে প্রশাসনের যে বিষয়টি, আমাদের প্রশাসনের কাছে জনগণ হলো এক ধরনের, আমি এটাকে খুব রূঢ় ভাষায় যদি বলি, চাকর, অচ্যুত প্রায়, অচ্ছুত, মানে চাকরের মতো ব্যবহার করে। অথচ চাকর হলেন উনারা, সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট বলা হয়, তারা হলেন চাকর, জনগণের সেবা দেবার জন্য তাদেরকে সুন্দর করে বলি আমরা সেবক। আসলে তো সার্ভেন্ট মানে তো চাকর, কিন্তু আমরা সেবক বলছি, জনগণের সেবক তারা। কিন্তু বিষয়টা এখন উল্টো হয়ে যায়, যে জনগণ তাদের সেবক হয়ে যায়। যারা প্রশাসনে আসেন তারা জনগণের কাছে যাওয়ার কথা, কিন্তু যখন তারা ক্ষমতায় যাবেন এরকম একটা ব্যাপার, তখন তারা জনগণের কাছে যান।
যেই ক্ষমতায় চলে যান তখন জনগণ তাদের কাছে আসে। এই যে মানে একটির সাথে আরেকটির ইমব্যালেন্স অবস্থা, এখান থেকে বাংলাদেশকে বেরিয়ে আনতে হবে। আপনি যেটা বলেছেন যে বিপ্লব উত্তর যে যাদেরকে নিয়ে উপদেষ্টা হয়েছে এবং কমিশন হয়েছে তারা কি এটা পারবে কিনা, আমি এদের কাউকে অযোগ্য মোটেই ভাবি না। কেউ অযোগ্য না, এরা অবশ্যই যোগ্য এবং বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্য থেকে এরা। কিন্তু সমস্যা হলো দৃষ্টিভঙ্গিগত, সমস্যা হলো ধারণ করার বিষয়টি, যে এরা বিপ্লবকে আসলে ধারণ করছে কিনা। করছে না আমি বলছি না, কিন্তু করছে কিনা আমার সন্দেহ আছে। এদের মধ্যে কারো কারো কথায় বোঝা যায় যে এটি ছাত্রদের একটি আন্দোলন ছিল না, ইম্পসিবল। এখানে ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবক ছিল, এখানে বিভিন্ন পেশার লোকেরা ছিল, ভাই বোন নেমে গেছে, বন্ধু বান্ধব, তারপরে হলো সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা, পরিবার শুদ্ধ নেমে গেছিল, সাধারণ মানুষ, জনতা সবাই নেমেছে কেন দেখুন, এখানে খুন করা হয়েছে প্রায় 2000-এর মতো মানুষকে। এখানে নাগরিক অধিকার বলে কোনো অধিকার ছিল না, এখানে ভোটের অধিকার ছিল না, এখানে স্বাধীনভাবে কিছু বলার অধিকার ছিল না, কণ্ঠস্বরকে রুদ্ধ করা হয়েছে। এরকম একটি জায়গা থেকে যখন এটাকে আমরা একটি পর্বে এসেছি এবং যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, একজন মানুষ কখন পালায় এটা তো সহজ বিষয় না। শুধু এই একটি প্রশ্ন যদি করা হয় যে মানুষ কখন পালায়, এদের সাথে সম্পৃক্ত যে মানুষ গোটা হয়তো 1500 বা 2000-এর মতো মানুষ, এরা কেউ তো সামনে নেই, সব তো পালিয়ে গেছে। পালায় কারা? যারা অপরাধীরা। কি অপরাধ তারা করেছে তারা সেটা জানে, কিন্তু যারা ক্ষমতায় এসেছেন এবং যারা কমিশনে আছেন তাদেরকে এটা ধারণ অবশ্যই করতে হবে। এই বিপ্লবকে ধারণ করা ছাড়া তিনি সংস্কার করতে পারবেন না, এবং তাদের পক্ষে সম্ভব হবে না, এটা কোনোদিন হবে না। এবং ওনারা যে ধারণ করতে পারবেন কি পারবেন না সে নিয়ে সংশয়টি যে আছে, এই সংশয় থেকে এখন বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে সেই প্রতি বিপ্লবের ফেসিবাদ। বিভিন্নভাবে তারা বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন থেকে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে কিংবা এটি সমবেত হয়ে তারা একটি আওয়াজ তোলার চেষ্টা করছে। আবার রাজনৈতিক দলগুলো যারা গত 15 বছরে এক মঞ্চে কিংবা একই আদর্শে একই স্লোগানে আন্দোলন করেছেন, রাজনীতি করেছেন, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এবং এদের মধ্যে কোনো রাজনৈতিক নেতাও তারা হয়তো, আমি ঠিক বলছি না যে বিক্রি হয়ে গেছে, কিন্তু বিক্রি হওয়ার কাছাকাছি হয়তো। না হলে তাদেরকে এটা বোঝা উচিত যে তাদের ঐক্য থাকতে হবে। এদের ঐক্যের উপর বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করছে, ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে এদের ঐক্যের উপরে। কারণ এরা যদি ঐক্যবদ্ধ না থাকে, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে, বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে নির্মাণ করার কোনো সুযোগ নেই। কারণ তারা আলাদা হয়ে গেলে এই ফাঁকেই ঢুকে যাবে তারা, স্বৈরাচার, ফেসিবাদ এবং খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা এই নগরীতে দেখছি যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেন? প্রশাসনকে এই প্রশ্ন জিজ্ঞেস করার রাইট আমার আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করছি, যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে তারা কেন ঘুরে বেড়াবে? তারা কিভাবে ঘুরে বেড়াবে? তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে কেন বেড়াচ্ছে? কিংবা তারা বিভিন্ন জায়গায় কথা বলছে, তারা পোস্ট দিচ্ছে কেন? তারা যদি নিরপরাধ হয় সেটা আদালতে প্রমাণ হবে, কিন্তু তারা বাইরে কেন থাকবে মামলা যদি হয়? তাহলে আমি কি বিপ্লবকে ধারণ করছি? না। আমরা 6টা কমিশন করেছি, কিন্তু আমাদের তো আরো অনেক কমিশন করার কথা। আমাদের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় কোনো ইনস্টিটিউশন ঠিক নেই আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি জায়গা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমাদের সন্তানেরা মানুষ হওয়া তো দূরের কথা, যে তারা কোনো প্রাণী হবে সেই সুযোগও রাখেনি। একটি জন্তু এক ধরনের যে বেড়ে উঠবে, খাবে দাবে আর আনন্দ করবে, এছাড়া তাদের আর কোনো কিছু না। এরকম একটি জায়গা একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সমাজকে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমি একটি কাজ করব কেন করব, আর একটি করব না কেন করব না। আমি রাজনৈতিক একটি দল সাপোর্ট করব কেন করব আর কেন করব না। আমি কেন এক জায়গায় থাকবো কেন থাকবো না, এই বিবেচনা বোধটি জাগ্রত হওয়ার মতো
নাগরিক সৃষ্টি করতে হবে আমাদেরকে। আমাদের এখানে দুর্ভাগ্য হলো আমাদের এই এখন বর্তমানে আমরা 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষকে সত্যিকার আদর্শ নাগরিক হিসেবে বেড়ে ওঠার কোনো পথ খোলা নেই, রাখা হয়নি। তাদেরকে বুঝতে দেয়া হয়নি তাদের অধিকার কি, তাদেরকে বুঝতে দেয়া হয়নি তারা প্রশাসনে কিভাবে পদক্ষেপ রাখবে, তার কি অধিকার আছে। সে জানে যে আমার একটা দরকার আছে, আমাকে 10,000 ঘুষ দিয়ে এটা আনতে হবে, না, ঘুষ দেওয়া তো তার দায়িত্ব না। এই যে বিষয়গুলো আমাদের নাগরিকদেরকে সচেতন করা, এবং সেটা গ্রাসরুট লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত। সবচেয়ে বড় বিষয় হলো যত সংস্কারই করা হোক, নৈতিকতার সংস্কার যদি এখানে না হয় তাহলে কোনো লাভ নেই। আমাদের এখানে আইনের কোনো অভাব নেই, প্রচুর আইন আছে, এটা প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই। আবার যিনি প্রয়োগ করবেন তিনি অসৎ। তার মানে সর্ষের মধ্যে ভূত। হ্যাঁ, নৈতিক জায়গা থেকে নৈতিক জায়গাটি সংস্কার করতে হবে, এবং সেই নৈতিক জায়গা সংস্কারের জন্য আমাদেরকে ওই যে শিক্ষা ব্যবস্থায় যেতে হবে, শিক্ষা ব্যবস্থাকেই সংস্কার করতে হবে, যে সেখানে নৈতিক বীজটা পুঁতে দিতে হবে যে রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে নেয়া সেটা যে খুবই ভয়ঙ্কর, আরেকজনের অধিকার ছিনতাই করা খুবই ভয়ঙ্কর, আরেকজন মত প্রকাশ করবে তাকে বাধা দেয়া সেটি অন্যায়, আরেকজন নাগরিককে অন্যায়ভাবে বাধা দেয়া সেটি অনেক বড় অপরাধ। এই জিনিসগুলো আমাদের সন্তানদের ভেতর দিতে হবে। ওভাবে যদি তারা বেড়ে উঠে তাহলে একটি সংস্কার হবে। আর এখন যারা আছে তাদেরকে আইনের আওতায় এমনভাবে আনতে হবে যে একজন দুষ্কৃতিকারী প্রমাণ হবে, তার চাকরি থাকবে না, এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এরকম কঠোর জায়গায় যেতে হবে, তাহলে আমাদের দেশ একটি রাইট ট্র্যাকে আসবে। এবং এখানে বাংলাদেশকে বলা হয় এটার মাটি হলো গোল্ডেন, সোনা। এই সোনাকে আমরা আমাদের বিভিন্ন অলংকার বানানোর পদ্ধতি জানতে হবে। আমাদের মাটিকে, আমাদের একই সময়ে ভিয়েতনাম স্বাধীন হয়েছে কাছাকাছি, ভিয়েতনাম একজন কৃষিভিত্তিক সমাজ, তাদের কৃষি ব্যবস্থা আমাদের চেয়ে 100 গুণ বেশি এগিয়ে আছে, কিন্তু আমরা পিছিয়ে আছি। কারণ আমাদের সব কিছু আমদানি নির্ভর করা হয়েছে। আমদানি করলে কি সুবিধা, এক গোষ্ঠী তারা একটি উসিলা দিয়ে 5 জনের জায়গায় 10 জন 20 জন বাইরে সফর করতে পারে, আবার সেখান থেকে কমিশন খেতে পারে। হ্যাঁ, এটা হলো আমদানির সুবিধা। আমরা আমাদের চাষি যারা, কৃষক যারা, তারা উৎপাদন করবে, তারা উৎপাদন খরচটিও তারা পাচ্ছে না। আমি আরেকটি কথা বলতে চাই, এই সরকারের 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে আজকে, অথচ জিনিসপত্রের দাম তো কমেইনি, বরং বেড়েছে এখন। কেন? এটা কেন হবে? এটা তো সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট আপনাকে তো প্রথম সপ্তাহে ভাঙা দরকার ছিল। আপনি তাহলে বিপ্লবের কিসের বিপ্লব করলেন? একটু বন্ধ ছিল, তারপরে আবার যে জায়গায় এখন জিনিসপত্রের দাম আরো বেড়ে গেছে, বাড়তেছে। তাহলে সাধারণ মানুষ কি বলা শুরু করবে না যে তাহলে আগেই ভালো ছিল? হ্যাঁ, এই জায়গায় নেওয়া তো কোনোভাবেই ঠিক নয়। এই মানে শব্দটা মানে খুবই মানে ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর এবং প্যাথেটিক হবে। তো আমরা জানলাম জাকির আবু জাফর আপনার কাছ থেকে, আসলে আমাদের এই আমূল সংস্কার যদি না হয়, আমরা যদি, যেটা মাহবুব ভাই শুরুতেই বলেছিলেন, খোল নলচে, যেটা আর কি, মানে একদম বিপ্লবের মাধ্যমে একটা নতুন যদি একটা ধারণা তৈরি না হয় তাহলে হবে না। এই পুরাতন দিয়ে আসলে চলবে না। তো মাহবুব ভাই, আপনার কাছে আসি, এবং এটি আপনার কাছে শেষ জানা আজকের এই অনুষ্ঠানে, সেটি হলো যে আপনি এই অনেক সমস্যা এর মধ্যেও আপনি কি কি সম্ভাবনা দেখতে পান সামনে? আমি গোটাটাই সম্ভাবনা দেখি, কারণ সম্ভাবনা আছে বলেই, সেটা স্বপ্ন আছে বলেই সম্ভাবনা তৈরি হয়। জি, আপনার ভিতরে স্বাধীনতার স্বপ্ন আছে, আপনার ভিতরে অধিকারের বিষয়টি আছে, অতএব এগুলো পাওয়ার জন্য যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে এই সম্ভাবনা আপনি জেগে উঠবে। এটা হলো একটা জিনিস। তাহলে আমাদের কি করা উচিত সেই ব্যাপারে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দেবেন, এবং যাদের কাছে জাতি দায়বদ্ধ, সেই রাজনৈতিক সংস্কৃতির বা রাজনৈতিক দলগুলোর ভিতরে যে নৈতিকতা, সেটা আমি প্রথম চাই। যে গণতান্ত্রিক চর্চা, হ্যাঁ, যে গণতান্ত্রিক চর্চা, সেই গণতান্ত্রিক চর্চা কোথায়?
দলের ভিতরে আগে গণতান্ত্রিক ওটাই, চর্চা হ্যাঁ। হতে হবে, তারপরে তার প্রতিফলন আমরা রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে দেখব। সেই রাষ্ট্রীয় কাঠামোতে গেলে তখন সমাজের সমস্ত মানে ইয়েতে ডালপালাতে সেই প্রবাহ আমাদের যে সেবা দেওয়ার যে এই বিষয়টি সেটা নিশ্চিত করতে পারবে। যদি তারা অসৎ থাকেন তাহলে সেবা দেওয়া সম্ভব নয়। আর আরেকটা বিষয় যে এই সংস্কার বা এই বোধে কিন্তু রাতারাতি হবে না। এর জন্য আমাদের অবশ্যই সময় দিতে হবে, এবং আমরা সময় দিতে চাই, এবং জনগণ দিতে চায়, রাজনীতিকরাও দিতে চাচ্ছেন, কিন্তু যেভাবে সেটা দিতে চান যারা ক্ষমতায় এখন আছেন তারা সেভাবে এটাকে গ্রহণ এবং সেটার ইমপ্লিমেন্টেশন করতে পারবেন কিনা সে নিয়ে একটি সন্দেহ আছে। তো আমরা চাই যে তাদের সমস্ত মানে বাধা বিপত্তি তারা ভুল ধারণাগুলোকে বাদ দিয়ে নতুনভাবে চিন্তা করুন। সব কিছুকে নতুনভাবে চিন্তা করতে হবে। কাদের জন্য চিন্তা করতে হবে? সেটা জনগণের জন্য চিন্তা করতে হবে। A to Z এই খুলনলচে যদি আমরা পাল্টাতে পারি, ধীরে ধীরেই হবে। আজকে বললাম কালকেই শেষ হবে এটা না, কিন্তু তার নমুনা তো দেখাতে হবে আপনাকে, তাই না? এই যে জাকির আবু জাফর যে বললেন যে আমাদের বাজারগুলোতে এখন পণ্যের দাম বাড়ছে, কাঁচা পণ্যের দাম, এই যে শাকসবজি থেকে শুরু করে সবই 50, 60, 70, 80, 90 টাকার, 100 টাকা, 110 টাকা। পেঁয়াজ এখনো 100, 110 টাকা, 120 টাকা এইরকম, তাই না? কেন থাকবে? আপনাকে যদি জনগণের মনকে মানে জয় করতে হয় তাহলে প্রথম কাজ এটা করতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আপনাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন যে না 100 টাকাই সহনীয়, তাহলে হবে না। আপনাকে বুঝতে হবে যে না, এটা 50 টাকার বেশি হতে পারে না। আপনি বাজার সার্ভে করে দেখেন আমদানি করছে কত টাকা দিয়ে এবং এটা এখানে কত টাকায় বিক্রি হচ্ছে। এটা একটা প্রথম। ঢাকা মহানগরী না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানার লেভেলেও যদি আপনি যান তাহলে এই কাজটা প্রধান আগে করতে হবে। সেকেন্ড কাজ করতে হবে, এই ঢাকা মহানগরীকে যদি সচল করতে হয় তাহলে যারা গাড়ি চালান, যেসব ড্রাইভার, যেসব ভেহিকল চলে, তাদেরকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই কঠোর ব্যবস্থা যদি নিতে হয় তাহলে আপনাদেরকে মানে যারা ভুল করছেন, যারা রাস্তার উপরে যাত্রী নামাচ্ছেন, যাত্রী ওঠাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং তাদের বলতে হবে যে তোমার গাড়ি যেখানে থামার কথা সেখানে থামাতে হবে, গাড়ির মাঝখানে রাখতে হবে না। আমাদের জ্যামজট, রাস্তার জট যদি আমরা কাটাতে না পারি তাহলে এই গভর্নমেন্ট বাহবা পাবে না, এটা একেবারে নিশ্চিত থাকেন। 2 কোটি লোকের এই শহর, মিনিমাম 2 কোটি লোকের এই শহর যদি বাঁচাতে হয়, এর গতি যদি বাড়াতে হয় এবং এই কেন্দ্রকে যদি আপনার পেরিফেরিয়াল পর্যন্ত যদি আপনি যোগাযোগটাকে সুন্দর করতে হয় তাহলে এটা করতে হবে। তৃতীয়ত, এই ক্ষেত্রে যারা অসৎ লোক চিহ্নিত, সেই চিহ্নিত লোকদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের সুষ্ঠু, স্বাভাবিক, ভালো তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাদের বিচার করে শাস্তি দেন, বা যদি নিরপরাধ হয় তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। এর বাইরে এই দুটো যদি করতে পারেন তাহলেই জনগণের ভিতরে যে মানে আনন্দ বা যে সংস্কারের যে প্রবাহটা, যে চিন্তাটা আমাদের মধ্যে আছে বা সরকারের আছে, সেটার কিন্তু সূচনা হবে। জি 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 জি, ধন্যবাদ। অনেকগুলো সম্ভাবনার কথা বলেছেন। আমরা আজকে আর সময় পাচ্ছি না, আমাদের অনুষ্ঠানও শেষের দিকে। কবি জাকির আবু জাফর, আপনি কি? আমি একটু সম্ভাবনার কথা বলতে চাই। সম্ভাবনা হলো, প্রথম সম্ভাবনা হলো আমাদের বিপ্লবীরা এখনো জাগ্রত আছে। জি। দ্বিতীয় হলো বিশ্বের চোখ বাংলাদেশকে নতুন করে দেখছে। বিশ্ব ইতিহাসে একটি মোড় ঘোরানো
গল্প কাহিনী এবং সেই সত্য গল্প সত্য কাহিনী নির্মিত হয়েছে বাংলাদেশে। আমাদের স্বাধীনতার পাহারাদাররা এখন জাগ্রত হয়েছে। এগুলো হলো আমি মনে করি সবচেয়ে বড় সম্ভাবনার। যারা এখন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন তারা সংস্কার করতে না পারলেন তারা বদলে যেতে বাধ্য হবেন। জি, তাদেরকে চলে যেতে হবে, কিন্তু সংস্কার হতে হবে আমাদের। Right. তারা যদি আমাদের স্বাধীনতার সীমানা রক্ষা করতে না পারেন ব্যর্থ হন। তাদেরকে চলে যেতে হবে, স্বাধীনতার সীমানা রক্ষা করতে হবে। এই সম্ভাবনা বাংলাদেশে এসেছে এবং আমার কেন যেন মনে হয় এই শতাব্দীর বাকি অংশটা ইউনুস শতাব্দী হতে পারে, এই কারণে যে পৃথিবীতে সোশ্যাল বিজনেস যেভাবে স্পিড করছে এবং সেটার বিষয়ে ইউনুস একটি আইকন। এই কারণে বাংলাদেশের প্রতি মানুষের দৃষ্টিটা অন্যরকম এবং বাংলাদেশের পাশে থাকার জন্য তিনি যখন আহ্বান জানিয়েছেন, এর মধ্যে অনেক বিশ্বের অনেক প্রভাবশালী দেশ সাড়া দিয়েছে। এগুলো এটি সম্ভাবনার বিষয়। আমরা আশা করি, আমি হতাশ নই, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা নতুন বাংলাদেশে নতুন করে নিঃশ্বাস নেব ইনশাল্লাহ। তবে একটা বিষয় আমি একটু কথা বলতে চাই যে প্রতি বিপ্লবীরা কিন্তু বসে নেই। তাদের ষড়যন্ত্র কিন্তু চলছে এবং তাদের বিভিন্ন স্পটে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং এটি দুর্ভাগ্যজনকভাবে সরকারি পুনর্বাসিত করছে। হ্যাঁ, বিপ্লবীরা অবশ্যই জেগে আছে, কিন্তু তাদেরকে জাগ্রত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং অবশ্যই রাস্তায় থাকতে হবে এবং এই প্রতি বিপ্লবীদের থামাতে হবে। তাদের না থামাতে পারলে কিন্তু যে অর্জনটা আমরা পেয়েছি বা করেছি সেটা কিন্তু রক্ষা করা যাবে না। জি, ধন্যবাদ কবি মাহবুব হাসান, কবি জাকির আবু জাফর আপনাদেরকে। আসলে কবিদেরকে বলা হয় দ্রষ্টা, তারা অনেক দূর পর্যন্ত দেখতে পারেন এবং 100 বছর পরেও একজন কবির একটি কথা বাস্তবে রূপ লাভ করে। আমাদের জাতীয় কবি তার একটি জ্বলন্ত উদাহরণ। তো আজকে এই অনুষ্ঠানে আপনারা জাতির সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। আমরা আশা করছি যে এই সরকারে যারা রয়েছেন তারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং এখান থেকে চিন্তার অনেক খোরাক পাবেন, অনেক পরামর্শ আপনারা দিয়েছেন সেটি তারা পজিটিভলি তারা গ্রহণ করবেন এই আশা করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন সমসাময়িক অনুষ্ঠান প্যানভিশন টিভির একটি নিয়মিত আয়োজন। আজকে আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশ সংস্কার ও সম্ভাবনা নিয়ে কথা বলেছি। আসুন আমরা যে নতুন স্বপ্ন নিয়ে যে নতুনভাবে শপথবদ্ধ হয়েছি গোটা জাতি, এই শপথকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং যে কোনো ধরনের প্রতি বিপ্লবের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বিপ্লবকে শতভাগ সফল করতে হবে। এই দৃঢ় মনোবল যেন আমরা সবসময় রাখি, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।